নমস্কার, স্বাগত জানাই অগ্নিশিখার গল্প চ্যানেলে। আপনারা শুনছেন একটি অসাধারণ ভৌতিক গল্প, প্রতাপগড়ের বউরানী। শুনতে থাকুন। আজকে প্রতাপগড়ের বউরানী গল্পের 11তম পর্ব নিয়ে চলে এসেছি। শুনতে থাকুন। চোখের সামনে এইমাত্র যে চলমান দৃশ্যপট দেখলাম, তার রেশ এখনো রয়ে গেছে। অতীত আর বর্তমানের প্রভেদ আর করতে পারছি না এখন। খালি মনে হচ্ছে যা কিছু খোলা চোখে দেখেছি তা স্বপ্ন নয়, পুরোটাই সত্যি। আর সেই সত্যির সাথে আমার এক নিবিড় যোগ রয়েছে। কিন্তু আর তো এখানে বসে থাকা সম্ভব নয়। বাইরে যেটুকু আলো আঁধারি পরিবেশ ছিল সেটুকুও ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। মানে দিবাকর নিজের সোনার ঝুড়ি কুড়িয়ে নিয়ে বাড়ি ফেরার পথ ধরেছেন। গোধূলির সূচনা হয়ে গেছে, আর তারপরেই এই অভিশপ্ত বাড়ি জেগে উঠবে রাতের গভীরে। তার আগেই আমাকে ফিরতে হবে নিজের কক্ষে নিরাপদ আশ্রয়। রাতের কথা মনে পড়তেই দেরি না করে উঠে পড়লাম সামনে থাকা মমতাময়ী মাকে আর একবার দুহাত জুড়ে প্রণাম করে বেরিয়ে এলাম মন্দির থেকে। আবার সেই জঙ্গল পার করে ফিরতে হবে মনে হতেই ক্লান্তি লাগলো। অতি সাবধানে কাটা লতা শুকনো গাছের ডালপালা এড়িয়ে যখন বাড়ির মুখ্য দ্বারে এসে পৌঁছলাম, তখন দিনের আলো সম্পূর্ণ মুছে গিয়ে সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে এসেছে। আমি নীরবে ঢুকে পড়লাম ভেতরে। খুব আশ্চর্য হলাম যখন দেখলাম নিচের ঘর জনমানবহীন, একেবারে শুনশান। এমন ফাঁকা পড়ে আছে ঘর, অথচ দ্বার রুদ্ধ ছিল না। দ্বারে কোনো প্রহরীও নেই, কেবল ওই অতিকায় কুৎসিত ভয়ালো দর্শন মূর্তি দুটো ছাড়া। এত বড় রাজবাড়ি, এত তার বৈভব আর প্রাচুর্য, তবুও এদের চোর ডাকাতের ভয় নেই? নাকি এরা জানে এই বাড়িতে সহসা কোনো জীবিত প্রাণী স্বেচ্ছায় প্রবেশ করবে না? নিচে কাউকে না দেখে উঠে এলাম ওপরে, কিন্তু এখানেও তো কেউ নেই। সব গেল কোথায়? এমন নয় যে বাড়ি ফাঁকা, কারণ দেয়ালের গায়ে থামের কোনায় লাগানো বাতিদানগুলোতে সদ্য অগ্নিসংযোগ করা হয়েছে ঘর আলোকিত করার জন্য। তবে কাউকে দেখছি না কেন? আচ্ছা, আমি মানে বাড়ির নতুন বউ যে সেই দুপুর থেকে নিরুদ্দেশ হয়েছিলাম, তাকে এরা কেউ লক্ষ্যই করেনি? নাকি সকলে মিলে আমার বিরুদ্ধে কোনো গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে? এর বেশি আর ভাবতে পারলাম না। যা থাকে কপালে, এই ভেবে নিয়ে এগোতে লাগলাম নিজের কক্ষের দিকে। সবেমাত্র দরজার চৌকাঠে পা রেখেছি, হঠাৎ পেছন থেকে পিসিমার গলা ভেসে এলো। এই যে মেয়ে, বলি ফেরার সময় হলো এখন? তা বাপু, তোমার সাহস আছে বলতে হবে, না হলে আবার ফিরে আসো। একবার যে আমার অনুমতি ছাড়াই কোনোভাবে এই বাড়ির চৌকাঠ পেরোয়, সে আর স্বইচ্ছায় নিজের পায়ে ভর দিয়ে এখানে ফিরতে পারে না। তা এতক্ষণ ছিলে কোথায় শুনি? বেরিয়েছিলে তো সেই বেলা দুপুর থাকতে। ওর কথায় চমকে উঠলাম। তার মানে আমি যখন বেরোই তখন উনি আমাকে দেখেছিলেন। আড়ালে থেকে আমার সব ক্রিয়াকলাপকে উনি নীরবে নজর রাখেন। বিয়ের পর স্বামীগৃহে মেয়েদের সাথে অনেক অযাচিত ব্যবহার করা হয় শুনেছি, কিন্তু তাই বলে কি এভাবে নজরবন্দি করা হয়, নাকি করা উচিত? বেশ রাগ হলো আমার।
এই বিশাল বাড়ির কুৎসিত নিয়মগুলোকে নিমেষে ভেঙে চুরমার করতে সাধ হলো। তাকিয়ে দেখি দু চোখে এক কুটিল ব্যঙ্গের হাসি নিয়ে ওই মহিলা তাকিয়ে আছেন আমার দিকে। নিজেকে আর সামলাতে পারলাম না। নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো, পিসিমা, আমি এ বাড়ির বউ, তাই এটা আমারও বাড়ি। নিজের বাড়ির চৌহদ্দির মধ্যেই ছিলাম আমি। এই চারপাশটা একটু ঘুরে দেখছিলাম, আর কিছুই না। আর হ্যাঁ, এটাই এখন আমার একমাত্র আশ্রয়। তাই যাই কিছু ঘটুক না কেন, এখান থেকে আমি কোথাও যাব না। এ বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। শেষের কথাগুলো এতটাই জোর দিয়ে বললাম যে নিজেই খানিকটা অবাক হয়ে গেলাম। কিন্তু সামনে তাকিয়ে দেখলাম যাকে উদ্দেশ্য করে এসব বলছি সে কিন্তু রীতিমতো বাকরুদ্ধ হয়ে বিস্মিত নয়নে তাকিয়ে আছেন। বুঝলাম এমন উত্তর এর আগে ওকে কেউ দেয়নি। কিন্তু যতই হোক, জমিদারি রক্তর শরীরে, তাই হয়তো খুব শীঘ্রই নিজেকে ঠিক করে নিয়ে বিস্ময় ভাবটা কাটিয়ে চলে যেতে উদ্যত হলেন। তবে যাওয়ার আগেই তির্যক দৃষ্টি হেনে আমাকে বললেন, যখন এই বাড়িতে পা দিয়েছিলে তখনই বুঝেছিলাম এ বাড়িটা এত সহজে হবে না। বিজেন্দ্র যে কেন এমন কাঁচা কাজ করলো। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই উনি চলে গেলেন। বারান্দার শেষ মাথায় যেখানে আধার গাঢ় হয়ে আছে সেখানে ওর দেহটাকে মিশে যেতে দেখলাম। সেই অন্ধকারের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ। হঠাৎ পিঠে কারোর হাতের স্পর্শ পেয়ে চমকে পেছন ফিরে দেখি বাসন্তী এক মুখ হাসি নিয়ে চেয়ে আছে আমার দিকে। ওর নীরব চোখের দৃষ্টি কথা বলে উঠল, বউরানী, তুমি ফিরেছ? আমি তো ভাবলাম এখানকার ঘটনাগুলো ভয় পেয়ে তুমি পালিয়েই গেছো। জানো, একবার মনে হলো ওই পিসিমা তোমার কোনো অনিষ্ট করেনি তো? ও পারে না এমন কিছু নেই এ জগতে। বোবা বাসন্তীর এই নিঃশব্দ কথোপকথনে এখন আর ভয় লাগে না আমার। ওর কথা শুনে হেসে ফেললাম। বললাম, বাসন্তী, এই বাড়ি আর তোমার ওই পিসিমা কখনো আমার মতো কারোর মুখোমুখি হয়নি। তাই হয়তো এদের নিজেদের শক্তির এত অহংকার। কিন্তু আগের বৌরানীদের মতো যে আমি নই বাসন্তী। আমাকে একটা আঘাত করলে আমার থেকে 10টা আঘাত সহ্য করতে হবে এদের। এই বাড়ির রহস্য যাই থাক না কেন, এর শেষ না দেখে আমি কিছুতেই ছাড়ব না। এরপরে আর কোনো কথা না বলে প্রবেশ করলাম নিজের কক্ষে। কিন্তু চিনতে পারলাম না সেই কক্ষকে। পুরো ঘরটাকে লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে। এক নজর দেখে মনে হয় ঘরে যেন রক্তলীলা চলছে। চারিদিকে একটা উগ্র মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে। ছোট ছোট বাতিদান আলোকিত করে এক অতিলৌকিক আলো আধারী পরিবেশ তৈরি করা হয়েছে ঘরে। এসব দেখেই যেন এক ঝটকায় মনে এলো, আজ তোমার ফুলশয্যা। কথাটা মনে হতেই সারা শরীরে অজানা অনুভূতিরা ডানা মেলল। কিন্তু পর মুহূর্তেই গত দুদিনের ঘটনাগুলো মনে পড়তেই ভয়টাও জাগরিত হলো। আমার এখনকার অবস্থাটা আমি কি করে যে প্রকাশ করব জানি না। ভয় আর প্রেম দুই বিপরীতমুখী অনুভব। এদের যদি একত্রে মেশানো যায় তবে যে অনুভূতির জন্ম হয়, এখন তাই হচ্ছে আমার। নিমেষে রাজ্যের লজ্জা এসে গ্রাস করলো আমাকে। আর সেই লাজের আভায় আমার গাল দুটি আরক্ত হয়ে উঠল। বাসন্তী আমার এই দশা দেখে প্রমাদ গুনল। ওকে বলতে শুনলাম, আজ তোমার অনেক বড় পরীক্ষা বউরানী। আজ লজ্জায় রাঙা হয়ে নিজের সর্বনাশ করো না। আজ সজাগ থেকো।
নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো বৌরানী। তুমিও যদি ওই পিশাচের অঙ্কশায়িনী হয়ে ওর পায়ে বলি চড়ো, তবে যে ওকে আর আটকানো যাবে না গো, কিছুতেই আটকানো যাবে না। স্তম্ভিত হয়ে গেলাম ওর কথা শুনে। কৌতূহল জাগলো, মনে তৈরি হলো হাজারো একটা প্রশ্ন। কে পিশাচ? কার অঙ্কুশায়িনী হতে মানা করলো? আমার ভেতরে কোন শক্তি আছে? এমন আরও কত কথা জিজ্ঞাসা করতে পারতাম, কিন্তু পারলাম না। তার আগেই ঘরে প্রবেশ করলেন আমার স্বামী। হাতে তার একটা রূপোর থালা, আর তাতে রয়েছে অতি সূক্ষ্ম সোনার কাজ করা দুধে আলতা রঙের বেনারসি শাড়ি আর কিছু গয়নার বাক্স। বাসন্তীর হাতে থালাটা ধরিয়ে দিয়ে ওর দিকে একটা ক্রূর দৃষ্টি হেনে আদেশের গলায় বললেন, বৌরানীকে তৈরি করো। বাসন্তী দেখলাম ভয়ে কাটা হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে থালাটা ধরে মাথা হেলিয়ে সম্মতি জানালো। ওর এমন ভয়ের কারণ বুঝতে পারলাম না। স্বামী এরপর আমার দিকে এক কামুক দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন। সকালের উনি আর এখনকার উনি যেন সম্পূর্ণ আলাদা। দুজনের মধ্যে যেন কোনো মিল নেই। একজন মানুষের এমন দৈত্য সত্তা আমাকে ভাবিয়ে তুলল, কিন্তু আর বেশি ভাবনা চিন্তা করার অবকাশ পেলাম না। বাসন্তী আমাকে টেনে নিয়ে কাপড় ও গয়নায় সজ্জিত করা শুরু করলো। আমার যেন কেবলই মনে হতে লাগলো, বলি প্রদানের পূর্বে যেমন উৎসর্গীকৃত পশুকে যত্ন করে সাজানো হয়, আমার সাথেও যেন ঠিক তাই হচ্ছে। শেষ হলো প্রতাপগড়ের বৌরানী গল্পের 11তম পর্ব। খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব। ধন্যবাদ।